আজকে আমি এক্সপ্লেইন করব সদ্য হইচইতে মুক্তি পাওয়া দুর্দান্ত একটা ওয়েব সিরিজ গোলাম মামুন। তো বেশি ইন্ট্রো দিয়ে আজ আর সময় নষ্ট করব না, আর আমার বলা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে গল্পটা বুঝতে আর অসুবিধা হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের অফিস দেখি। সেখানে একজন অফিসার সাকিব তার কলিগ সাবিরকে বলে মামুন যদি তার খোঁজ করে তাহলে সে যেন বলে রাত 12টায় তার সাথে সাকিবের যেখানে দেখা করার কথা ছিল সাকিব সেখানেই আসে, মামুন যেন সেখানে যেয়ে তার সাথে দেখা করে। এরপরে আমরা গোলাম মামুনকে দেখি, সে সাকিবের দেওয়া ঠিকানায় তার সাথে দেখা করতে আসছে। তখন আননোন নাম্বার থেকে তার কাছে একটা SMS আসে, বি কেয়ারফুল। মামুন সাকিবের সাথে দেখা করতে একটা বাড়িতে আসে, কারণ সাকিব এখানে তার সাথে দেখা করার ঠিকানা দিয়েছিল। মামুন বাড়িতে ঢোকার সময় পাশের ফ্ল্যাটের একজন লোক তাকে খেয়াল করে। এরপরে মামুন উপরে এসে যখন দরজায় নক করে তখন দেখে দরজা খোলা। মামুন ভিতরে ঢুকে সাকিবকে ডাকতে থাকে। তখনই পিছন থেকে কয়েকজন এসে মামুনের উপরে আক্রমণ করে। তখন মামুনও তাদের সাথে ফাইট করে এবং তাদের একজনকে ধরে ফেলে। তার গলা চেপে ধরে তার কাছে জিজ্ঞাসা করে যে সাকিব কোথায়। তখনই পিছন থেকে একজন লোক এসে মামুনের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালে পুলিশ সাকিবের ওয়াইফ তানিয়ার লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে। তানিয়াকে কেউ তার বাড়িতে এসে হত্যা করেছে। সেখানে ইনভেস্টিগেট করার জন্য মামুনদের অফিসের আরেক অফিসার রবিন আসে। তার সহকারী পুলিশ তাকে জানায় এই বাড়ির আশেপাশে টানা 2 ঘন্টা লোডশেডিং ছিল, তাই সিসিটিভির কোনো ফুটেজ তারা দেখতে পায়নি। এদিকে আমরা মামুনকে দেখি, রাতে তাকে অজ্ঞান করে একটা জায়গায় কেউ ফেলে রেখে গেছে। মামুনের জ্ঞান আসে, সে উঠে সাকিবকে ফোন দেয়, কিন্তু সাকিব তার ফোন তোলে না। তাই মামুন তানিয়াকে ফোন দেয়। তখন ফোন ছিল রবিনের কাছে। রবিন ফোনটা ধরে। মামুন বলে তুমি তানিয়ার ফোন ধরেছো কেন? তানিয়া কোথায়? রবিন বলে তুমি তানিয়াদের ফ্ল্যাটে আসো, সব বলবো। এরপরে সেই বাড়ির ছাদে একটা লাশ পাওয়া যায়, যেই বাড়িতে মামুন রাতের বেলা এসেছিল। সেখানে ইনভেস্টিগেট করছিল পুলিশ অফিসার রাহি। লাশটা ছিল সেই ব্যক্তির যাকে রাতের বেলা মামুন গলা চেপে সাকিব কোথায় জিজ্ঞাসা করেছিল। তখন সেখানে থাকা এক ব্যক্তি জানায় সে রাতের বেলা এই ফ্ল্যাটে পুলিশ অফিসার গোলাম মামুনকে ঢুকতে দেখেছিল। তখন রাহির একটু সন্দেহ হয়, তাই সে মামুনকে ফোন করে, বলে স্যার কালকে রাতে আপনি কোথায় ছিলেন? তখন মামুন বলে সে এখন বিজি আছে, পরে কথা বলবে। এরপরে সেই আননোন নাম্বার থেকে মামুনের কাছে আরও একটা SMS আসে, ডোন্ট ট্রাস্ট এনিবডি। মামুন সেই নাম্বারটাতে কয়েকবার ফোনও দেয়, তবে ফোন বন্ধ ছিল। এদিকে রাহি সেই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে পাঠিয়ে দেয়। এরপরে মামুন সাকিবের বাসায় আসে আর জানতে পারে তানিয়াকে কেউ মার্ডার করেছে। তখন সেই আননোন নাম্বার থেকে আরও একটা SMS আসে যে রান, অর্থাৎ দৌড়াও। এরপরে মামুন উপরে গেলে রবিন তাকে জিজ্ঞাসা করে যে সাকিব কোথায় মামুন? মামুন বলে সেটা তো আমিও জানতে চাই। রবিন তখন বলে সাকিব কালকে তোমার সাথে দেখা করতে অফিস থেকে বের হয়েছিল, তারপর থেকে তার আর কোনো হদিস নেই। তখন মামুন বলে কাল দুপুরে সাকিব তাকে বলেছিল রাতে তার সাথে একটা জায়গায় দেখা করতে, কিন্তু কাল সন্ধ্যার দিকে একজন অপরিচিত নাম্বার থেকে মামুনের কাছে ফোন করে বলে সাকিব তাকে জিরাতলার একটা বাড়িতে দেখা করতে বলেছে। তাই মামুন সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে সে সাকিবকে পায়নি। তখন ডিটেকটিভ ব্রাঞ্চের চিফ ফোন করে রবিনকে বলে মামুনকে নিয়ে অফিসে আসতে। তারপরে মামুন রবিনের সাথে অফিসে আসে। সবাই মনে করছে এই দুইটা মার্ডারের সাথে মামুন জড়িত। মামুন তখন বলে আমি ওই অ্যাড্রেসে সাকিবের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সাকিব সেখানে ছিল না। তখন চিফ মামুনকে বলে তুমি বুঝতে পারছো না মামুন, তুমি কতটা ডেঞ্জারের ভিতরে আসো, কারণ তুমি একমাত্র এই কেসের প্রাইম সাসপেক্ট। যে লোকটা তোমাকে রাত্রেবেলা ওই বাড়িতে ঢুকতে দেখেছে সেই বাড়িতেই ডেড বডিটা পাওয়া গিয়েছে। মামুন কিছু বুঝে উঠতে পারে না, বলে কিসের ডেড বডি? তখন রাহি সেই ব্যক্তিটির ডেড বডি দেখায়, তার নাম ছিল নাসির। তখন মামুন বলে এটা তো সেই লোক যার সাথে কাল রাতে আমার হাতাহাতি হয়েছিল। তখন রবিন বলে তাহলে তুমি স্বীকার করছো যে তুমি মার্ডার করেছো? কিন্তু মামুন বলে যে না, আমি মার্ডার করিনি, তার সাথে আমার হাতাহাতি হয়েছিল, আমি জাস্ট 5-6 সেকেন্ড তার গলা চেপে ধরেছিলাম। তখনই পিছন থেকে কেউ এসে ইঞ্জেকশন দিয়ে আমাকে অজ্ঞান করে দেয়। মামুন তার গলায় ইঞ্জেকশনের দাগও দেখায়, তবে কেউ বিশ্বাস করে না। রবিন বলে এটা তো মশার কামড়। মামুন তখন রেগে যায়। আসলে রবিন মামুনকে আগে থেকেই পছন্দ করতো না। তো যাই হোক, রবিন তখন একটা অবাক করা কথা বলে যে মামুন নাকি গোল্ড স্মাগলারের সাথে জড়িত, কারণ সেই নাসির নামের লোকটাও এর সাথে জড়িত ছিল। আর মামুনের ব্যাংকে পরশুদিন 50 লক্ষ টাকা ঢুকেছে। মামুন বলে সেই হিসাবের কিছুই জানে না, তবে মামুনের কোনো কথাই কেউ বিশ্বাস করে না। রবিন মামুন আর সাকিবের বউ তানিয়ার একটা ছবি দেখায়।
আর বলে সাকিবের বউয়ের সাথে পরকীয়ার জেরেই মামুন হয়তো তানিয়াকে খুন করেছে। তখন মামুন বলে যে না, তানিয়া, সাকিব আর মামুন তারা ইউনিভার্সিটি থেকে ফ্রেন্ড, তাই তাদের একসাথে ছবি থাকতেই পারে। তবে মামুনের এইসব কথা কেউ বিশ্বাস করে না, কারণ প্রমাণ তো তার বিপক্ষে। তখন চিফ মামুনকে আটক করার নির্দেশ দেয়। এরপরে রাহি মামুনের থেকে তার সব কার্ড, ফোন, পিস্তল সবকিছু নিয়ে নিচ্ছিল, কিন্তু সেখানে মামুনের অফিসের আইডি কার্ড ছিল না। মামুন বলে হয়তো সেটা ধস্তাধস্তির কারণে কোথাও পড়ে গিয়েছে। পরের দিন রাতে পুলিশ একটা গ্যারেজের গাড়ির ভিতর থেকে সাকিবের ডেড বডি খুঁজে পায়, আর সাকিবের হাতেই ছিল মামুনের আইডি কার্ড। এতে করে কেসটা আরও জটিল হয়ে যায়। এরপরে আমরা 18 সেপ্টেম্বর 2010 সালের ঘটনা দেখি। মামুনের বড় বোন তাকে ফোন করে বলে যে তার দুলাভাই তার গায়ে হাত তুলেছে। গত কয়েকদিন ধরেই নাকি সে এমন করছে, সবসময় অস্থির হয়ে থাকে আর মামুনের বোনের উপরে বকাঝকা করে। তখন মামুন তার আপাকে বলে তুমি শান্ত হও, আমি দুলাভাইয়ের সাথে কথা বলে বিষয়টা দেখছি। এরপরে আমরা মামুনের দুলাভাই আতিককে দেখি, সেও পুলিশে মামুনের সাথে একই অফিসে চাকরি করে। তখন মামুনের দুলাভাই তাকে নিয়ে একটা অপারেশনের জন্য বের হয়। তখন মামুন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সে এত চিন্তিত কেন, বাড়িতে আপার সাথে কি হয়েছে। তার দুলাভাইয়ের এসব কথা শুনে একটু রাগ হয়ে যায়, তাই তার দুলাভাই বলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে না বেরিয়ে পেপার পত্রিকা পড়, অনেক কিছু জানতে পারবি, দৈনিক মুক্তবাক পড়। আর মামুনকে সেখানে নামিয়ে দিয়ে তার দুলাভাইরা চলে যায়। মামুনকে নামিয়ে দিয়ে একটু দূরে যাওয়ার পরেই মামুন সেখানে গোলাগুলির আওয়াজ শুনতে পায় আর সেদিকে দৌড়াতে থাকে। তবে সেখানে আমরা সেই লোকটাকে দেখতে পাই সেদিন রাতে যে মামুনকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করেছিল। সেখানে একটা মেয়েকে কারা নাকি কিডন্যাপ করেছিল, তাই তাকে উদ্ধার করতেই মামুনের দুলাভাইরা এখানে অভিযান চালিয়েছে। সেই মেয়েটাকে তো তারা কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার করে, কিন্তু মামুনের দুলাভাইকে সেই কিডন্যাপাররা ধরে ফেলে। সেখানে মামুনও তাদের মুখোমুখি হয়। তখন তার দুলাভাই মামুনকে বারবার বলে যে শুট করতে, আর সেই কিডন্যাপাররা তাকে বলে পিস্তল ফেলে দিতে। তবে তখন মামুন বুঝে উঠতে পারছিল না সে কি করবে, এটা তার নিজের দুলাভাই, যদি কোনো বিপদ হয়ে যায়, তাই সে আর গুলি চালায় না। কিডন্যাপারদের কথায় পিস্তল নিচে রাখতে যাচ্ছিল, তখন সেই মুহূর্তে কিডন্যাপাররা তার দুলাভাইকে গুলি করে দেয় এবং মামুনও তাদেরকে গুলি করে, কিন্তু তার দুলাভাই সেখানেই মারা যায়। এখন বর্তমান সাবির এসে মামুনকে জানায় যে সাকিবের লাশ পাওয়া গেছে আর তার হাতে মামুনের আইডি কার্ড ছিল। তখন মামুন বুঝে যায় যে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে ডিটেকটিভ ব্রাঞ্চের চিফের কাছে সাংবাদিকরা প্রশ্ন করে যে এই দুইটা খুনের মধ্যে কি কোনো যোগসূত্র আছে। তবে চিফ জানায় তারা এই বিষয়ে তদন্ত করছে, সঠিক তথ্য পেলে তারা তাদেরকে ঠিকই জানাবে। এরপরে চিফ মামুনের কেসের দায়িত্ব দেয় রাহিকে, আর মামুনকে নিয়ে কোর্টে যেতে বলে, আর বলে সেখানে তার 10 দিনের রিমান্ড চাইতে। এরপরে রাহি মামুনকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য বের হয়। কিছু দূর যাওয়ার পর মামুনের বোন সাবিরের কাছে ফোন করে। তখন মামুন কথা বলে। মামুনের বোন বলে সাকিব তানিয়ার মারা যাওয়ার খবর দেখে তাকে অনেকবার ফোন করেছে, তবে মামুনের ফোন বন্ধ। মামুন বলে সে ওই কেসটা নিয়েই কাজ করছে। তার বোন আরও বলে তাদের বাসায় নাকি চুরি হয়েছিল, তবে চোর কিছু নেয়নি। এরপরে মামুন দেখে পিছনে সেই লোকটা যে সেদিন মামুনকে অজ্ঞান করেছিল, সে একটা বাইক নিয়ে তাদেরকে ফলো করছে। এরপরে মামুনকে কোর্টে নিয়ে আসে। মামুনকে নিয়ে তারা উপরে উঠছিল, তখন বাইক নিয়ে সেই লোকটাও কোর্টে আসে। তখন রবিন গিয়ে সেই লোকটার সাথে কথা বলছিল। উপর থেকে মামুন এই দৃশ্য দেখে তার সন্দেহ হয়, আর সে নিশ্চিত হয়ে যায় যে তাকে কেউ টার্গেট করে ফাঁসানোর চেষ্টা করছে। তখন মামুন বলে তার শরীরটা খারাপ লাগছে, একটু বুকে ব্যথা করছে, কাউকে একটা ইনহেলার নিয়ে আসতে বলে। তখন মামুনকে তারা পাশের একটা রুমে নিয়ে গিয়ে বসায় আর বলে একটু রেস্ট নিতে। মামুনকে রেখে তারা সবাই বাইরে চলে আসলে রাহি একা ছিল। তখন মামুন পিছন থেকে রাহির গলা চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে আর লুকিয়ে সেখান থেকে বের হচ্ছিল। ঠিক তখনই সেই লোক উপরে চলে এসে তাদের উপরে গুলি চালায়। মামুন কোনো মতে সেখান থেকে পালায়। একটু পরে রবিনরা সেখানে আসলে আর কাউকে দেখতে পায় না, সেই লোকও সেখানে নেই আর মামুনও নেই। কোর্ট থেকে মামুন এমন করে পালিয়ে যাওয়ায় চিফ তাদের উপরে ক্ষেপে যায়, বলে তোমরা কি করলে, সামান্য একটা আসামিকে কোর্ট পর্যন্ত নিতে পারো না, এখন আমি উপর মহলকে কি জবাব দেব। রাহিকেও খুব বকাঝকা করে আর কেসের দায়িত্ব দেয় রবিনের উপর, বলে যেভাবেই হোক মামুনকে ধরে নিয়ে আসতে। এরপরে রবিন তার সহযোগীদের বলে তাদের সব সোর্স অ্যাক্টিভ করে দিতে আর মামুনের যত আত্মীয় স্বজন আছে তাদের সবার উপরে নজর রাখতে। তবে রবিন রাহিকে কোনো দায়িত্ব দেয় না, বলে তোমার যা ইচ্ছা তাই করো। রবিন আগে থেকেই রাহিকে একটু পছন্দ করে না। তো যাই হোক, এরপরে মামুনের খোঁজে রাহি তার বাড়িতে যায়। সেখানে তার বোন জানায় যে মামুন গতকাল বাড়িতে আসেনি। তখন রাহি বলে মামুন স্যার আসলে বলবেন যে রাহি এসেছিল, আর সে তাকে বিলিভ করে।
এদিকে আমরা গোলাম মামুনকে দেখি, সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। মামুন তার বোনের কাছে ফোন করে আর বলে বাসায় যে চুরি হয়েছিল সেখানে চোর কি দুলাভাইয়ের কোনো কিছু নিয়েছে কিনা। তার বোন বলে যে না, তার কি নিবে, কিন্তু তুই তোর দুলাভাইয়ের কথা তুলছিস কেন, কি হয়েছে? মামুন বলে যে না, কিছু হয়নি, সে এমনি জিজ্ঞাসা করছে। তার বোন বলে রাহি নামের একটা পুলিশ অফিসার এসেছিল আর বলেছে সে তোকে বিলিভ করে। তাদের এইসব কথাবার্তা ট্র্যাক করে রবিন শুনছিল এবং সেখান থেকে মামুনের লোকেশন পেয়ে যায়। একটু পরে মামুন ব্যাংকে ফোন করে, বলে তার অ্যাকাউন্টে গত পরশুদিন 50 লক্ষ টাকা ঢুকেছে, তবে ব্যাংক থেকে তাকে কোনো ইনফর্ম করা হয়নি। তখন ব্যাংকের ম্যানেজার অ্যাকাউন্টস অফিসারের সাথে কথা বলে মামুনকে বলে আপনি একটু ব্যাংকে এসে দেখা করেন, আমরা আপনাকে সব ইনফরমেশন দিব। এদিকে রবিন মামুনের লোকেশন বের করে তাকে ধরতে চলে আসে। মামুন রবিনকে দেখে সেখান থেকে পালায়। অনেকক্ষণ মামুনের পিছু করেও তারা তাকে ধরতে পারে না, মামুন পালিয়ে যায়। এরপরে আমরা মিলন নামের একজন পুলিশ অফিসারকে দেখি। বুকের মধ্যে আগুন সিরিজে গোলাম মামুনের সহকারী হিসেবে তাকে দেখেছিলাম। সে এখন ট্যুরিস্ট পুলিশ হিসেবে কাজ করছে। তখন মামুন সেখানে এসে মিলনের সাথে দেখা করে। মিলন মামুনকে দেখে অনেক খুশি হয়। মামুন তখন মিলনকে বলে তাকে একটা হেল্প করতে। তার দুলাভাই মারা যাওয়ার আগে একটা কিডন্যাপ হওয়া কেস সলভ করেছিল। মিলন বলে হ্যাঁ, একটা ব্যবসায়ীর মেয়ের কিডন্যাপ কেস। ওই কেসের কিছু জিনিস মামুনের জানা দরকার। তাই মামুন মিলনকে বলে কোর্ট থেকে ওই কেসের ফাইলটা নিয়ে আসতে। মিলন মামুনের কথা মতো কোর্টে যায় ফাইলটা নিয়ে আসার জন্য। তখন সেখানকার দায়িত্বে থাকা লোক বলে এই ফাইলে কি এমন আছে যে সবাই এর কফি নিতে আসে। সাকিব স্যারও এসেছিল এর কফি নিতে। এরপরে মামুন মিলনকে নিয়ে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে আসে আর মিলনকে সব কথা খুলে বলে সে কেন এমন পালিয়ে বেড়াচ্ছে। তখন মামুন বলে তার মনে হচ্ছে সাকিব, তানিয়া, নাসির আর দুলাভাইয়ের এই সবার মৃত্যুর মধ্যে কোনো না কোনো যোগসূত্র আছে। মামুন মিলনকে একটা জিনিস বোঝায় যে ধরো তোমার হাতে পিস্তল আছে আর তোমার দুলাভাইকে কিডন্যাপাররা গান পয়েন্টে রেখেছে। কিডন্যাপাররা তোমাকে বলল যে পিস্তল নিচে রাখতে, তুমি নিচে রাখলে, তারা তাও তোমার দুলাভাইকে মেরে দিল। তাহলে কি বোঝায়? মিলন বলে তার মানে ওরা আপনার দুলাভাইকে মারতেই এসেছিল। তাদের কথাবার্তার মধ্যে সেখানে রাহি চলে আসে। এরপরে সিন শিফট হয় আর আমরা সেই লোকটাকে দেখি। তার নাম হলো কোরামিন। সে খাবার নিয়ে এসে জয়নাল নামের একজনকে খেতে দেয়। জয়নাল তখন বলে ভিডিওটা কি পাইছেন, যেই ভিডিওর জন্য ওই মহিলাকে মারলাম? জয়নাল ছিল সিরিয়াল কিলার। এরপরে আমরা গোলাম মামুনকে দেখি। রাহি এসে মামুন আর মিলনকে গান পয়েন্টে রেখেছে। তখন মামুন রাহিকে সবকিছু খুলে বলে যে সে খুন করেনি, এই সব কিছু সাজানো আর তাকে ফাঁসানো হচ্ছে। তবে রাহি তাকে সেখানে গ্রেপ্তার করতে চাচ্ছিল, কিন্তু মামুন তাকে অনেক রিকোয়েস্ট করে যে আর 2 দিন সময় চাই, সে এই 2 দিনের মধ্যে সব প্রমাণ করে দেবে যে সে খুন করেনি। তখন রাহি তার কথায় কনভিন্স হয়ে তাকে সময় দেয়। তারা 3 জন মিলে তখন মামুনের দুলাভাইয়ের ফাইলটা দেখছিল। সেখানে কোরামিন, জয়নাল সবার নামই লেখা ছিল, তবে তাদের নিয়ে বিস্তারিত কিছু বলা ছিল না। তাই মামুন ঠিক করে তার ব্যাংকে যে টাকাগুলো ঢুকেছে সেটা কে পাঠালো সেটা খুঁজে বের করতে পারলে তারা কোনো একটা রাস্তা পাবে। তবে এবার রাহি তার সাথে যেতে চায় আর মিলনকে অফিসে চলে যেতে বলে আর তারা ব্যাংকে যাওয়ার জন্য বের হয়। রাহি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছ থেকে মামুনের অ্যাকাউন্টসের সব ডিটেলস নিয়ে আসে। সেখানে মামুন দেখে তার টাকা এসেছে পানামা নামের একটা জায়গা থেকে, যার বিষয়ে মামুন কিছুই জানে না। তখন মামুন তার দুলাভাইয়ের ফাইলটা আরও ভালো করে দেখে। সেখানে জয়নাল ট্রেডার্স এবং জয়নাল আবেদিনের অফিস নামের একটা ঠিকানা ছিল। এই জয়নাল আবেদিন হলো কিডন্যাপ হওয়া মেয়েটার বাবা। এই কেসটা নিয়েই মামুনের দুলাভাই কাজ করছিল। তাই মামুন আর রাহি সেই ঠিকানায় যায়, কিন্তু সেখানে জয়নাল ট্রেডার্স নামে কোনো দোকান ছিল না, অন্য আর একটা দোকান ছিল। সেই লোক জানায় জয়নাল ট্রেডার্স এখান থেকে 5-6 বছর আগে চলে গেছে আর জয়নাল ট্রেডার্স বন্ধ করে দিয়ে শিকদার ট্রেডার্স নামের একটা অফিস দিয়েছিল উত্তরার 10 নম্বরে। তারপরে মামুন আর রাহি সেখানে যায়। তবে অবাক করা বিষয় হলো সেখানে এই নামের কোনো অফিস নেই। একজন বৃদ্ধ লোক জানায় শিকদার ট্রেডার্স এখানে কয়েক মাস ছিল, তারপরে বন্ধ করে দেয়। আরও জানায় এই লোকের ঢাকার ভিতরে অনেক ব্যবসা আছে, সে কখন কোথায় অফিস দেয়, কোথা থেকে আসে আবার কোথায় চলে যায় এই ব্যাপারে সঠিক তথ্য কেউ জানে না। তার সব কথা শুনে মামুন হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সেই বৃদ্ধ লোকটি মামুনকে বলে ওই ব্যক্তির একটা মেয়ে আছে, সে তার ভাতিজার সাথে পড়ে। তখন মামুন তার থেকে সেই লোকটার মেয়ের ঠিকানা নেয়। এদিকে আমরা সিআইবি অফিসে দেখি সেখানে ইন্সপেক্টর সাবির কেস ব্রিফ করছিল যে তাদের অফিসার সাকিবের গুলি লেগেছিল মাথায়, তাতে করে তার এক পাশ হয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু তার বডি তারা পেয়েছিল সামনের দিকে ঝুঁকা অবস্থায় আর তার হাতে ছিল মামুনের আইডি কার্ড। মামুন যদি সাবিরকে মারে তাহলে সেখানে তার আইডি কার্ড রেখে আসার কোনো কারণ নেই, যদি না আইডি কার্ডটা পড়ে যায়।
তা বাদেও তারা সাকিবের বাড়ির কয়েক বাড়ি আগের সিসিটিভি ফুটেজ দেখে। এখানে তারা ওই জয়নাল নামের লোকটাকে দেখতে পায়। লোকটার নাম হলো চাকু জয়নাল। সে পুলিশের ফেরারি আসামি। মানে এই দুইটা মার্ডারের সাথে তার কোনো সম্পর্ক আছে। তবে তাদের চিপের মুখে শুধু একটাই কথা যে মামুন কোথায়, মামুনকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। অন্যদিকে মামুন আর রাহি সেই মেয়েটার সাথে দেখা করতে আসে। তার নাম হলো নাবিলা। এই মেয়েটাকেই ছোট থাকতে কিডন্যাপ করা হয়েছিল আর তাকে বাঁচাতে গিয়েই মামুনের দুলাভাই মারা গিয়েছিল। তো যাই হোক, নাবিলার কাছে তার বাবার সম্পর্কে মামুন জানতে চায়। তবে নাবিলা তাদেরকে কিছু বলতে চায় না। তার কথাবার্তা একটু তেড়া মতো। তখন মামুন তাকে পিছন থেকে গলা ধরে অজ্ঞান করে ফেলে আর গাড়িতে তুলে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। এরপরে নাবিলার জ্ঞান আসলে সে তাদেরকে দেখে খুব ভয় পায়। বলে, আপনারা কি আসলেই পুলিশ নাকি ফেক? আপনারা কি আমাকে কিডন্যাপ করেছেন নাকি আগের বারের মতো এই সব কিছু সাজানো? মানে আগে তখন যাকে কিডন্যাপ করা হয়েছিল সেটা সাজানো নাটক ছিল। নাবিলার বাবাই তাকে তার একটা আঙ্কেলের কাছে কিছুদিন থাকতে বলেছিল। তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। নাবিলার বিবরণ শুনে মামুন বুঝতে পারে তার এই আঙ্কেলই হলো কোরামিন। সেখানে নাবিলা আরও বলে তার বাবা অনেক খারাপ মানুষ, অনেক দুই নাম্বারই কাজ করে বেড়ায়। তার পরিবারের সাথে তার বাবার খুব একটা ভালো সম্পর্ক না। নাবিলা তার বাবাকে অনেক ঘৃণা করে। তার বাবার নাকি অনেকগুলো নাম আর অনেকগুলো পাসপোর্টও। তবে তার আসল নাম হলো হুকুমত চৌধুরী। এই নামটা একটু মাথায় রাখবেন। মামুন তখন নাবিলার কাছে তার বাবার ঠিকানা জিজ্ঞাসা করে যে তাকে কোথায় পাওয়া যাবে। নাবিলা বলে তার বাবা 2-3 বছর ধরে দেশে আসে না। তবে দেশে আসলে আরটি বাজারে শাপলা জুয়েলারি নামে একটা দোকান আছে, সেখানে বসে। এরপরে মামুন আর রাহি সেই জুয়েলারির দোকানে যাওয়ার জন্য বের হয়। সেখানে আসলে তারা অনেক মানুষের ভিড় দেখে। তখন রাহি সেখানে যেয়ে দেখে সেই চাকু জয়নাল মারা গেছে, কেউ তাকে মেরে ফেলেছে। তাই মামুন সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে। তখন রাহি তাকে বোঝায়, আপনি এইভাবে ঘুরে ঘুরে কিছু সমাধান করতে পারবেন না, তাই আপনি সারেন্ডার করেন, আমি আপনাকে সাহায্য করব। এরপরে মামুন আর রাহি লুকিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তাদেরকে দেখে মামুনের বোন চমকে যায়। তখন মামুন তাকে শান্ত করে সব ঘটনা খুলে বলে যে সে কেন এমন পালিয়ে বেড়াচ্ছে। তাই সারেন্ডার করার আগে সে পালিয়ে দেখা করতে এসেছে। মামুন তার বোনকে বলে, দুলাভাই মারা যাওয়ার আগে কোনো কিডন্যাপ কেসের ব্যাপারে তোমাকে কিছু বলেছিল কিনা? তার বোন বলে যে না, মারা যাওয়ার আগের দিন সকালে তার দুলাভাই মন্ত্রণালয়ে দেখা করতে গিয়েছিল। এরপরে দেখা যায় মামুনকে নিয়ে টিভিতে নিউজ হচ্ছে মামুন নাকি পরকীয়ার জেরে সাকিব আর তানিয়াকে হত্যা করেছে। এরপরে মামুন পালিয়ে বাড়ি থেকে বের হয়। তবে গাড়িতে ওঠার সময় রাহিকে বলে একটু পেছনে যেতে। রাহি পেছনে যেতেই মামুন গাড়ি নিয়ে রাহিকে রেখে সেখান থেকে চলে যায়। সকালে দেখা যায় রবিন মিলনকে জিজ্ঞাসাবাদ করছে। তার সাথে যে মামুন দেখা করেছিল এটা তারা সিসিটিভির মাধ্যমে দেখেছে। মিলন তখন সত্যিটা বলে যে মামুন স্যার তাকে তার দুলাভাইয়ের কেস ফাইলটা কোর্ট থেকে তুলে আনতে বলেছিল, তাই সে সাহায্য করেছে। তারপরে মিলন সেখান থেকে এসে একটা চায়ের দোকানে চা খাচ্ছিল। তখন একজন অচেনা ব্যক্তি দৌড়ে এসে তার পাশে একটা খাম রেখে চলে যায়। মিলন খামটা খুলে দেখে তার মধ্যে একটা ছবি ছিল। ছবির পিছনে জিএম এবং একটা তারিখ দেওয়া ছিল। মিলন জিএম দেখে বুঝতে পারে এর মানে হলো গোলাম মামুন, মানে ছবিটা কেউ তাকে মামুনকে দেওয়ার জন্যই পাঠিয়েছে। মামুন সাকিব তানিয়া মার্ডারের সাথে জড়িত এবং সে এখন পলাতক। এই নিয়ে চারদিকে নিউজ শুরু হয়। ডিটেকটিভ ব্রাঞ্চের চিফ প্রেস কনফারেন্সে সাব জানিয়ে দেয় তারা এখন গোলাম মামুন সম্পর্কে সাংবাদিকদের কোনো তথ্যই দিতে পারবে না। তাদের তদন্ত শেষ হলে সঠিক তথ্য তারা সামনে নিয়ে আসবে। এরপরে অফিসে চিফ রবিনকে বকাঝকা করতে থাকে, কারণ তারা যে মামুনকে সাসপেক্ট বানিয়েছে এটা তাদের অফিসের ভিতরের কেউই লিক করেছে। এবার আমরা গোলাম মামুনকে দেখি, সে নিজেকে তৈরি করছে নতুন করে লড়াইয়ের জন্য। কারণ এখন পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে তাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তাকে অবশ্যই লড়াই করতে হবে। তাই সে নিজেকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে। তখন মামুনের সাথে মিলন দেখা করতে আসে। সে মামুনকে ছবিটা দেখায়, বলে যে আপনাকে আননোন নাম্বার থেকে এসএমএস করে আর যে ছবি পাঠিয়েছে তারা দুইজন একই লোক, হয়তো সে আপনার ভালো চায়। তবে মামুনের এখন আর কাউকে বিশ্বাস হয় না। মামুন ছবিটা খুব ভালো করে দেখে বলে, আমি এখানে শুধু একজনকেই চিনতে পারছি, সে হলো মঞ্জুরুল করিম। ছবির পিছনে একটা ডেট লেখা ছিল 22 জুলাই 2010। এটা দেখে মামুনের তার দুলাভাইয়ের কথা মনে পড়ে। প্রথমেই তার দুলাভাই তাকে বলেছিল যে এভাবে ঘুরে না বেরিয়ে পেপার পত্রিকা পড়তে, তাহলে সে অনেক কিছু জানতে পারবে। তাকে দৈনিক মুক্তবাগ পড়তে বলেছিল। তখন মামুন মিলনকে নিয়ে পাবলিক লাইব্রেরির দিকে রওনা হয়। রাস্তায় এক জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়েছিল। সেখানে মামুনদের গাড়ি থামালে মিলনকে দেখে তারা আর অতটা চেক করে না। সে যেহেতু পুলিশের লোক তাই তাদেরকে ছেড়ে দেয়।
এরপরে তারা আসে পাবলিক লাইব্রেরিতে। সেখানে 2010 সালের আগস্ট সেপ্টেম্বরের পত্রিকা চেক করে। সেখানে তারা একটা নিউজ দেখতে পায়, প্রতিমন্ত্রীর ছেলের আত্মহত্যা। সেই ছেলেটার ছবিও সেখানে ছিল। তখন মামুন তার কাছে থাকা ছবিটা বের করে সেই ছবিটার সাথে মিলাই, দেখে যে একই ছবি। ছেলেটার নাম হলো জুনায়েদ। সে ছিল প্রতিমন্ত্রীর ছেলে। সে নাকি আত্মহত্যা করেছিল। তবে এই আত্মহত্যা আর এই ছবির সাথে তার দুলাভাইয়ের কেসের কি সম্পর্ক তা মামুন বুঝে উঠতে পারে না। এদিকে রবিনরা মামুনদের গাড়ি যে আসার সময় চেকপোস্টে থামিয়েছিল তার সিসিটিভি ফুটেজ দেখে বুঝে ফেলে তারা এখন লাইব্রেরিতে আসে। তাই তারাও পাবলিক লাইব্রেরির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মামুন আর মিলন পত্রিকা ঘাটাঘাটি করে দেখে প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদের দাফন হওয়ার পরেই মন্ত্রী বিদেশে চলে যায় চিকিৎসার জন্য। তবে এখানে ডিটেলস কিছু বলা ছিল না। তবে কয়েক পেজ উল্টালেই তারা আরও একটা নিউজ দেখতে পায় যে মন্ত্রী বিদেশ চলে গেলে তার ছেলের অপমৃত্যুর জন্য একটা মামলা দায়ের করা হয়। আর এই মামলার তদন্তের দায়িত্বে ছিল মামুনের দুলাভাই। মামুনের দুলাভাই মারা গেছে 18 সেপ্টেম্বর। 16-17 সেপ্টেম্বরের পত্রিকাগুলো একটু ভালো করে দেখে। সেখানে দেখতে পাই 2 মাস পর মন্ত্রী আবার দেশে ফিরে এসে অফিসে জয়েন করে 17 সেপ্টেম্বর। আর তার দুলাভাই মৃত্যুর আগের দিন মন্ত্রণালয়ে এসেছিল, অর্থাৎ 17 সেপ্টেম্বর। এই একই দিনে, মানে যেদিন মন্ত্রী বিদেশ থেকে এসে অফিসে জয়েন করেছে সেদিনই মামুনের দুলাভাই মন্ত্রীর সাথে দেখা করতে এসেছিল। আর তার পরের দিনই তার মৃত্যু হয়। এদিকে রবিনরা মামুনের খোঁজ করতে করতে সেখানে চলে এসেছে। তখন মামুন আর মিলনকে তারা গান পয়েন্টে নেয়। তখনই মামুন মিলনের কাছ থেকে তার বন্দুক বের করে তারই মাথায় ধরে আর রবিনকে বলে, রবিন আমাকে যেতে দাও। রবিন বলে, তুমি সারেন্ডার করো মামুন। তখন মামুন মিলনকে ধাক্কা দিয়ে উপরের দিকে একটা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর এক পর্যায়ে তাকে চারপাশ থেকে পুলিশটা ঘিরে ধরে, বলে যে স্যার আপনি সারেন্ডার করেন। কিন্তু মামুন বলে আই ক্যানট গো ব্যাক। সেখানে মামুনের সাথে তাদের ফাইট হয়। মামুন তাদেরকে জখম করে সেখান থেকে বের হয়। তখন রাহি একটা বাইক নিয়ে এসে মামুনকে ডাকে আর মামুন সেই বাইকে করে রাহির সাথে সেখান থেকে চলে যায়। কিছুদূর যাওয়ার পর তারা একটা জায়গায় থামে। সেখানে রাহি মামুনের উপরে রাগ দেখায়। মামুন তাকে একা রেখে চলে গিয়েছিল। তাই রাহি তখন বলে, এখন আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, আপনি সারেন্ডার করেন। কিন্তু মামুন বলে, আমাকে গুলি করা ছাড়া তুমি আমাকে থামাতে পারবা না। এরপরে মামুন সেই ছবিটা রাহিকে দেখায়, বলে সমস্ত প্যাস এইখানে। তখন মামুন আরও একটা অবাক করা কথা বলে যে প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদ আত্মহত্যা করেনি। সে পত্রিকা দেখে বুঝেছে তাকে হয়তো খুন করা হয়েছিল। আর এটাই সাকিব তানিয়া কোনোভাবে জেনে গিয়েছিল, তাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। তবে এই একই জিনিস মামুনের দুলাভাইয়ের ক্ষেত্রেও হয়েছে। আর সাকিব আর তানিয়াকে যারা মেরেছে তারা এখন মামুনকে ফাঁসাতে চাচ্ছে। তখন রাহি বলে, কোথাও হয়তো একটা ভিডিও আছে, কারণ রাহি তার চিপকে এই বিষয়ে কথা বলতে শুনেছিল। মামুন তখন বলে, ইউ আর রাইট, কোথাও না কোথাও একটা এভিডেন্স অবশ্যই আছে, যেটা ধ্বংস করার জন্যই তারা এমন উঠে পড়ে লেগেছে। এরপরে আমরা 18 জুলাই 2010 সালের ঘটনা দেখি। প্যারামাউন্ট রিসোর্টে পার্টি হচ্ছে। সেখানে মঞ্জুরুলকে দেখা যায়। তাছাড়াও সেখানে প্রতিমন্ত্রীর ছেলে জুনায়েদ এবং তার গার্লফ্রেন্ড সোফিয়া উপস্থিত ছিল। তাদের ছবি কিন্তু মামুনের কাছে থাকা সেই ছবিটিতে ছিল। পার্টি শেষ হলে জুনায়েদ ও সোফিয়া রুমে চলে যায়। তখন মঞ্জুরুল বারবার সোফিয়াকে ফোন দিতে থাকে। সোফিয়া বাধ্য হয়ে তার ফোন তোলে। মঞ্জুরুল সোফিয়াকে তার সাথে এখন দেখা করতে বলে। তাদের কথার মধ্যে আমরা বুঝতে পারি সোফিয়ার সাথে মঞ্জুরুলের আগে রিলেশন ছিল, কিন্তু এখন সোফিয়ার সাথে জুনায়েদের রিলেশন। সে জুনায়েদকে এখন অনেক ভালোবাসে। তবে জুনায়েদের সাথে যে রিলেশন এটা মঞ্জুরুল জানতো না। মঞ্জুরুল ফোন করে সোফিয়াকে বারবার আসতে বলে। সোফিয়া বলে তার শরীর এখন অনেক খারাপ, সে যেতে পারবে না। বর্তমানে আমরা মামুন আর রাহিকে দেখি। মামুন বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। মামুন তখন রাহিকে জানায় একটা আননোন নাম্বার থেকে তার কাছে প্রায় SMS আসে। সেই ব্যক্তি হয়তো এই ছবিটা তাকে পাঠিয়েছে। হয়তো সে মামুনের ভালো চায়, অথবা তাকে ভুল ইনফরমেশন দিয়ে কেসের মোড় ঘুরিয়ে দিচ্ছে। রাহি তখন মামুনের কাছে সেই নাম্বারটা চায়, নাম্বারের হিস্ট্রি বের করবে। একটু পরে তারা নাম্বারের সব ডিটেলস পেয়ে যায়। গত 12 ঘন্টায় নাম্বারটা 2টা লোকেশনে চালু হয়েছে, একটা সচিবালয়ে আর একটা প্যারামাউন্ট রিসোর্টে। প্যারামাউন্ট এই নামটা শুনে মামুন তার কাছে থাকা সেই ছবিটা বের করে আর রাহিকে দেখায় এই ছবিটাও প্যারামাউন্ট রিসোর্টে তোলা। হয়তো এই রিসোর্টে এই আননোন ব্যক্তিকে পাওয়া যেতে পারে। তাই তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তারা রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলে। সেই অপরিচিত নাম্বারটা দেখায় আর ফরিদ আহমেদ নামে কেউ আসে কিনা সেটা জিজ্ঞাসা করে, কারণ এই সিমটা ফরিদ আহমেদের নামে তোলা।
তবে আমরা এখানে দেখি তাদের উপরে সিসি ক্যামেরার মাধ্যমে কেউ একজন নজর রাখছে। এখানে মামুন একটা বড় ছবির পেন্টিং দেখতে পায়। এখানে একটা মেয়ের ছবি ছিল, সেই ছবিটা মামুনের কাছে থাকা ছবিটাতেও আছে। মামুন ম্যানেজারের কাছে জানতে চায় এই মেয়েটা কে। ম্যানেজার বলে এটা তাদের ডিরেক্টর ম্যাম সোফিয়া বিনতে রাশিদ। মামুন তখন বলে সোফিয়ার সাথে কি এখন দেখা করা যাবে? ম্যানেজার না করে দেয়, বলে ম্যাম তো দেশের বাইরে। তখন মামুন আর রাহি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সোফিয়া ম্যানেজারের কাছে ফোন করে বলে তাদেরকে তার রুমে নিয়ে আসতে, মানে সোফিয়া যে দেশে নেই এটা ম্যানেজার মিথ্যা বলেছিল। তারপরে আমরা সোফিয়াকে দেখি। মামুন সোফিয়াকে জিজ্ঞাসা করে আপনি কেন আমাকে সাহায্য করছেন? সোফিয়া একেবারে অস্বীকার করে দেয়, বলে সে তাকে কেন হেল্প করবে। মামুন তাকে বলে আপনি সাকিবের ওয়াইফ তানিয়ার সাথে পড়তেন, আপনি তানিয়ার সাথে সবকিছু শেয়ার করেছিলেন, একটা ভিডিওর কথা বলেছিলেন। সোফিয়া তখনও সবকিছু অস্বীকার করে, বলে আমি এই সব কিছুই জানি না। তখন মামুন তাকে খুব করে রিকোয়েস্ট করে সত্যিটা জানানোর জন্য। মামুনের এমন জোরাজুরিতে সোফিয়া সবকিছু বলতে রাজি হয়। আসলে কি হয়েছিল, প্রতিমন্ত্রীর ছেলে জোনায়েদের সাথে সোফিয়ার রিলেশন ছিল। জোনায়েদ তাকে বিয়ে করার জন্য প্রপোজও করেছিল, সোফিয়াও এতে রাজি ছিল। তবে এটা মঞ্জুরুল কোনোভাবে জেনে যায়। সেদিন পার্টিতে সোফিয়া জোনায়েদের সাথে ড্যান্স করছিল, তখন মঞ্জুরুল লোকজন নিয়ে এসে জোনায়েদকে এলোপাতাড়ি মারধর শুরু করে। জোনায়েদ একা থাকায় তাদের সাথে পেরে ওঠে না। মঞ্জুরুল তাকে মারতে মারতে সুইমিং পুলের পাশে নিয়ে যায়। সোফিয়া তাকে সেখানে অনেক ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তখন মঞ্জুরুল জুনায়েদকে সুইমিং পুলের ভিতরে ফেলে দেয় আর তাকে সেখানে পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলে। এই সব কিছু সোফিয়ার সামনেই হয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। পরের দিন সারা দেশে খবর বের হয় প্রতিমন্ত্রীর ছেলে জোনায়েদ আত্মহত্যা করেছে। মামুনের দুলাভাই এই বিষয়েই কথা বলতে সচিবালয়ে এসেছিল। তার পরের দিনই সোফিয়ার বাবা তাকে নিয়ে লন্ডনে চলে যায়। তাদের কথার মাঝে সেখানে রাহির ফোনে একটা ফোন আসে। ফোনটা করেছে কোরামিন নামের সেই লোকটা। তখন মামুনের সন্দেহ হয় কোরামিনের সাথে রাহির কি সম্পর্ক। এখানেই আসল টুইস্ট রিভিল হয়। তখন রাহি তাদের সাথে বেইমানি করে। তখন রাহি মামুন আর সোফিয়াকে গান পয়েন্ট করে, বলে সেই ভিডিওটা কই। মঞ্জুরুল যে জোনায়েদকে মেরেছিল সেদিন নাকি সোফিয়া একটা ভিডিও করেছিল, সেই ভিডিও। রাহি এমন করাতে মামুন তো হতবাক হয়ে যায়। তখন রাহি বলে সে মামুনকে ব্যবহার করেছে এই ভিডিও পর্যন্ত আসার জন্য, না হলে মামুন বারবার তার থেকে এমন করে পালাতে পারতো না। তখন সোফিয়া বলে তুমি তাহলে হুকুমতের লোক। মামুন বলে কোন হুকুমত? হুকুমত আলী নামে একজন থাকে বিদেশে, 2 বছর ধরে দেশে আসে না। তখন সোফিয়ার মুখ থেকে আমরা শুনতে পারি হুকুমত কোনো মানুষ না, এটা একটা গ্রুপ অফ পিপল, এটা একটা চক্র, তারা পিছনে থেকে দেশের সব কলকাঠি নাড়ায়। মামুনের এইসব কথা শুনে রাগ হয়ে যায়, সে রাহির হাত থেকে গান ফেলে দেয়। তখন রাহি তার সাথে ফাইট করা শুরু করে। এখানে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে রাহির গান থেকে গুলি বের হয়ে সে নিজেই মারা যায়। এরপরে আমরা জুলাই 2010 সালের ঘটনা দেখি, অর্থাৎ জুনায়েদের মৃত্যুর 2 দিন পরে। প্রতিমন্ত্রীর কাছে ফোন করেছে এম্পায়ার গ্রুপের চেয়ারম্যান অর্থাৎ মঞ্জুরুলের বাবা। তারপরে তারা দেখা করে। এখানে মঞ্জুরুলের বাবা সরি বলে যে তার ছেলে এটা অনিচ্ছাকৃত করে ফেলেছে, আপনি এই বিষয় নিয়ে আর বেশি কিছু করেন না, এতে আপনারও সমস্যা আমাদেরও সমস্যা, যদি ঝামেলা হয় তাহলে আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনার পুরো পরিবার শেষ হয়ে যাবে। কারণ এই এম্পায়ার গ্রুপ ছিল দেশের মধ্যে সবথেকে প্রভাবশালী কোম্পানি, বলতে গেলে তারাই হুকুমতকে নিয়ন্ত্রণ করত। মন্ত্রী তখন কিছু আর করার থাকে না, সেও বিষয়টা মেনে নেয়। এরপরে আমরা মামুনের দুলাভাইকে দেখি, সে তার চিফের সাথে কথা বলে যে জুনায়েদের মৃত্যুটা আত্মহত্যা বলে মনে হচ্ছে না, হয়তো এটা মার্ডার কেস। সে এই কেসটা নিয়ে তদন্ত করতে চায়, তবে চিফ তাকে এই বিষয়ে তদন্ত করতে মানা করে, বলে কেসের ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে। এরপরে 17 সেপ্টেম্বর 2010 মামুনের বোন বলেছিল তার দুলাভাই মারা যাওয়ার আগের দিন মন্ত্রণালয়ে দেখা করতে এসেছিল। এটা সেই দিন মামুনের দুলাভাই এসেছে মন্ত্রীর সাথে কথা বলতে। সে মন্ত্রীকে বলে আপনার ছেলে আত্মহত্যা করেনি, তবে এটা তো মন্ত্রীও জানতো, তাকে মার্ডার করা হয়েছিল। মন্ত্রী বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সে বলে 2-3 জন বিষয়টা দেখেছিল, তবে তারা ভয়ে সামনে এসে কিছু বলছে না। আর মামুনের দুলাভাই তাদের স্টেটমেন্ট ছাড়া মঞ্জুরুলকে গ্রেপ্তার করতে পারবে না। তবে মঞ্জুরুলকে গ্রেপ্তার করে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে, তাই মন্ত্রীর সাহায্য লাগবে। তবে মন্ত্রী বলে দেয় এ বিষয়ে সে কিছু করতে পারবে না, কারণ হুকুমতের লোকজনরা মানবে না। আর মন্ত্রী তো আগে থেকে এম্পায়ার গ্রুপের সাথে এই বিষয়ে একটা নেগোসিয়েশন করে নিয়েছে, তাই মামুনের দুলাভাই বিষয়টা জেনে গিয়েছিল, এই জন্যই হুকুমতের লোক তাকে মেরে ফেলেছে।
তখন মামুন সোফিয়ার কাছে হুকুমত বিষয়টা জানতে চায়। তখন সোফিয়া তাকে হুকুমত জিনিসটা এক্সপ্লেইন করে যে দেশে কত বড় বড় দুর্ঘটনা ঘটছে, এগুলো কি শুধু দুর্ঘটনা না, এগুলো জাস্ট কোনো দুর্ঘটনা না। সোফিয়া আরও বলে আমাদের দেশে যে হঠাৎই জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিভিন্ন ক্রাইসিস শুরু হয়, টাকা পয়সা পাচার হয়, এই সব কিছু কারা করে? সরকার তো এইসব নিয়ে কোনো কথা বলে না, তাহলে এইগুলো কিভাবে হয়? এই সব কিছুই করে হুকুমত। সহজে বলতে গেলে হুকুমত হলো একটা আইডিয়া বা চক্র যা সামনে আসে না, তারা পিছন থেকে দেশকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, তখন মামুন সোফিয়াকে বলে আপনি তাহলে সবার সামনে এসে এই ঘটনাটা বলছেন না কেন? সোফিয়া বলে সে এটা করতে পারবে না, কারণ এতে তার ফ্যামিলি শেষ হয়ে যাবে, হুকুমতের লোকজন তাকে মেরে ফেলবে। তারপরে মামুন সেখান থেকে চলে আসে আর কোরামিনকে ফোন করে বলে মঞ্জুরুল করিমকে বলবি আমি যে ঠিকানা দিব সেখানে আসতে, না হলে মঞ্জুরুলের সেই ভিডিও আমি আপলোড করে দিব। তখন কোরামিন বলে মামুন সাহেব, আমি আপনাকে 2 ঘন্টা সময় দিলাম, এই 2 ঘন্টার মধ্যে আপনি যদি ভিডিওটা না পাঠান তাহলে আপনার বোন আর ভাগিনাকে মেরে ফেলবো। মামুন তখন তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে দৌড়াতে থাকে। এদিকে রবিনও মামুনের ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে সে কোথায় আছে। মামুন তার বোনকে ফোন দিচ্ছিল কিন্তু সে ফোন উঠায় না। তখন মামুন রবিনকে ফোন করে বলে আমি জানি তুমি আমাকে ট্র্যাক করছো, আমার আপারা খুব ডেঞ্জারের মধ্যে আছে, কোরামিনের লোকজন তাদেরকে আটক করেছে। মামুন রবিনের কাছে সাহায্য চায়, তাকে মামুনের বাড়ি যেতে বলে। রবিন তো তার কথা বিশ্বাস করছিল না, বলে এটা কি তোমার নতুন চালাকি? মামুন তখন দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই মামুন দেখে তার বোনদেরকে কোরামিনের লোকজনেরা জিম্মি করে রেখেছে। এখানে মামুনের সাথে তাদের অনেক গোলাগুলি হয়, সবাইকে মেরে মামুন ঘরে ঢুকতেই একজন তার বোনকে গান পয়েন্টে নেয়। সামনে ছিল মামুন, সে বারবার মামুনকে পিস্তল নামাতে বলছিল আর মামুনের বোন তাকে গুলি করতে বলে। ঠিক মামুনের দুলাভাইয়ের সাথে যেমন সিচুয়েশন ছিল তেমন, তার বোন বারবার বলছিল গুলি চালাতে। এখন কথা হলো মামুন কি করবে, আগের মতো ভুল করবে নাকি শ্যুট করবে? তবে মামুন তার গানটা আস্তে আস্তে নিচের দিকে নামায় আর সেই লোকটা যখন একটু সরে আসে তখন শ্যুট করে দেয়, আর সে আগের বারের মতো ভুল এবার করে না। এরপরে সেখানে আরও একজন লোক আসে। মামুন তাকে শ্যুট করতে গেলে দেখে তার পিস্তলে গুলি নেই। সেই মুহূর্তে রবিন এসে তাকে মেরে দেয়। এরপরে রবিন মামুনের বোনদের জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেয় আর মামুনকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। এরপরে মামুনরা একটা জায়গায় থামে। তখন মামুন রবিনকে আসল ঘটনা খুলে বলে। রবিন বলে এটা তো তোমার সাজানো হতে পারে। মামুন বলে যে না। তখন মামুন রবিনের কাছে 24 ঘন্টা সময় চায় সবার মুখোশ খুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। রবিন বলে আচ্ছা, আমি তোমার কথাগুলো সিরিয়াসলি নিয়েছি, তবে তুমি আমার সাথে থানায় চলো, আমরা এই বিষয়ে তদন্ত করব। রবিন তার এই সব কথা শুনে তাকে জোর করে গাড়িতে তোলে আর গান পয়েন্টে নিয়ে গাড়ি চালাতে দেয়। তবে মামুন খুব জোরে গাড়ি চালাচ্ছিল। মামুন তখন রবিনকে জিজ্ঞাসা করে যে কোরামিনকে তুমি কি করে চেনো? রবিন বলে একটা জমির কেসে সে তাকে চেনে, তাছাড়া তার সাথে রবিনের কোনো সম্পর্ক নেই। তাদের কথার মধ্যে মামুন গাড়ি ব্রেক করলে রবিনের হাত থেকে পিস্তল পড়ে যায়। তখন মামুন পিস্তল নিয়ে রবিনের দিকে তাক করে ধরে আর রবিনকে বলে হ্যান্ডকাপ বের করে তার নিজের হাতে লাগাতে। রবিন তখন বাধ্য হয়ে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। মামুন গাড়ির মধ্যে রবিনকে হ্যান্ডকাপ লাগিয়ে সেখান থেকে চলে আসে। এসে মঞ্জুরুলকে ফোন করে। মঞ্জুরুল তখন ফোন তুলে গালাগালি শুরু করে দেয়, বলে আমার ভিডিও দে তুই। মামুন তখন তাকে একটা লোকেশন দেয় আর সেখানে যেতে বলে। এদিকে রবিন তার চিফকে জানায় মামুন খুব ভয়ানক হয়ে গেছে, তাকে ধরতে যে কোনো সময় তাদের স্পেশাল ফোর্স নামানো লাগতে পারে। চিফ তাদের অনুমতি দিয়ে দেয়। তখন রবিন মামুনের লোকেশন ট্র্যাক করে তাকে ফলো করতে থাকে। একটু পরে মঞ্জুরুল তার সব লোকজনদের নিয়ে মামুনের পিছু করতে শুরু করে। মামুন তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা হোটেলের ছাদে নিয়ে আসে। সেখানে কোরামিন লোকজন নিয়ে মামুনকে ধরে ফেলে। তখন সেখানে মঞ্জুরুল এসে উপস্থিত হয়। মঞ্জুরুল এসেই মামুনকে খুব গালি দেয় আর মারধর করে, বলে আমার ভিডিও দে। মামুন বলে দিব, তার আগে বল তুই হুকুমত চালাস? মঞ্জুরুল বলে না, তুই হুকুমতকে কখনো খুঁজে পাবি না, হুকুমত হলো একটা আইডিয়া, জাস্ট একটা কনসেপ্ট। মঞ্জুরুল আরও বলে এই যে মাঝে মধ্যে মনে হয় দেশটাকে সরকার চালায় না, অন্য কারা যেন চালায়, এটাই হলো হুকুমত। জিনিসপত্রের দাম হুট করে বেড়ে যায়, বিদেশে টাকা পাচার হয়, এই সবগুলোই হলো হুকুমত। মামুন তখন বলে আমার দুলাভাইকে তুই মারছিস? মঞ্জুরুল বলে এই কোরামিন প্ল্যান করে তোর দুলাভাইকে মেরেছে, এবং আরও বলে সাকিব, তানিয়া, জুনায়েদ সবাইকেই মঞ্জুরুল মেরেছে। এর মধ্যে সেখানে রবিন তার পুরো ফোর্স নিয়ে চলে আসে। তারা এসেছে মামুনকে ধরতে। মঞ্জুরুল রবিনকে বলে মামুন একটা দেশদ্রোহী, ওকে শ্যুট করেন, ও আমাকে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে এসেছে। তখন মঞ্জুরুলের পিতা অর্থাৎ এম্পায়ার গ্রুপের চেয়ারম্যান তার কাছে ফোন করে, বলে মঞ্জুরুল এখন যা করছে তা পুরো দেশের মানুষ দেখতে পারছে,
আসলে মামুন সোফিয়ার সাথে প্ল্যান করে আগে থেকেই এখানে একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আর মঞ্জুরুল এখানে যা যা বলেছে পুরো দেশের মানুষ সেটা লাইভ দেখেছে। এখন সবাই সত্যিটা জেনে গেছে যে আসল খুনি কে আর হুকুমত কি জিনিস। তখন মামুন মঞ্জুরুলকে বলে, জোনায়েদের কোনো ভিডিও নেই, আজ তুই নিজেই একটা নিজের ভিডিও বানালি। রবিন তখন মঞ্জুরুলকে গান পয়েন্টে নেয়। মঞ্জুরুল বলে, দেশের মানুষ দেখেছে তো কি হয়েছে, হুকুমত আমার কিছু হতে দেবে না। হুকুমত জানে যে মঞ্জুরুল করিম শেষ তো হুকুমত শেষ। তখন আমরা দেখি কোরামিনের কাছে কেউ একজন ফোন করেছে, আর সে তখন পিস্তল বের করে মঞ্জুরুলকে ডাইরেক্ট গুলি করে দেয়। আর পুলিশ কোরামিনকে থামাতে গেলে সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এক মুহূর্তের মধ্যে কাহিনী শেষ হয়ে যায়। শেষে দেখা যায় নিউজ করা হয়েছে মঞ্জুরুল করিম বিদেশে পালিয়েছে, আর মামুনকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, সে এখন কারাগারে। আর দেশের বিশেষজ্ঞরা বলছে এই হুকুমত জিনিসটা নাকি আসলেই মিথ্যা, তার নাকি কোনো অস্তিত্ব নেই। মঞ্জুরুল নিজের অপরাধ ঢাকার জন্য হুকুমতের কথা বলেছিল। আর একদম শেষে আমরা রাহিকে দেখি, সে আইসিইউতে, তার জ্ঞান আসে, মানে রাহি এখনো মারা যায়নি, সে এখনো জীবিত আছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিও এতটুকুই। এই সিরিজের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।